হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আষাঢ় মাসের শেষ সপ্তাহ। গ্রামেরই পাশের আত্মীয় বাড়িতে বিয়ে উপলক্ষে অনেক লোকজন এসেছে। যেহেতু আমি তখন সবে যৌবন প্রাপ্ত, তাই বাইরের বৈঠকখানায় ঘরের মধ্যে দরমার বেড়ার পার্টিশন করে আমার জন্য আলাদা পড়া আর শোয়ার ব্যবস্থা হয়েছে। টিনের ঘর, টিনের বেড়া, মাটির মেঝে। হ্যারিকেনের আলোতে পড়াশোনা করতে হয়। একটা টর্চলাইটও রাখি, রাতে বেরোতে হলে কাজে লাগবে বলে। আমার ঘরে একটা বড় টেবিল আর লম্বা বেঞ্চ পাতা। হাতলওয়ালা একটা চেয়ার আর শোবার জন্য পাতা চৌকিটা বেশ বড়সড়ি আছে, প্রয়োজনে আড়াআড়ি করেও ৩-৪ জনে শোয়া যায়। বিকেল থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। আমার ছুতোর বাড়ির সখাকে মাঝে মধ্যে রাতে আমার সঙ্গে শুতে ডেকে আনতাম। একটু বেশি রাত করে ও চলে আসতো খোলামেলা বৈঠকখানা ঘরের মধ্যে দিয়ে। পার্টিশন করা বেড়ার একধারে একটা দরজা ছিল, সেটা দিয়ে আমার ঘরে ও ঢুকে পড়ত। আমি আলো নিভিয়ে বাড়ির ভেতরের দিকে দরজা বন্ধ করে দিয়ে কোনোদিন আমার বিছানাতে, কোনোদিন বৈঠকখানা ঘরের বেঞ্চিতে সখাকে ফেলে বোল্ড আউট করতাম। তারপর বাড়ির সামনে ছোট পুকুরে গিয়ে ধুয়ে টুয়ে এসে দুজনে শুয়ে ঘুমোতাম। ভোর রাতে ও উঠে চলে যেত। এদিনও খেলার মধ্যে সখাকে বলেছিলাম ও যেন রাতে চলে আসে। রাত ৯টা নাগাদ খাওয়া দাওয়া সেরে ঘরে এসে শোবার ব্যবস্থা করছি। বৃষ্টি তখন খুব জোরে পড়ছিল। বুঝলাম এই বৃষ্টির মধ্যে অন্ধকার রাতে ওর আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই সময় আত্মীয় বাড়ি থেকে রূপাদি এসে ঘরের দরজাতে ধাক্কা মেরে আমায় ডাকল। দরজা খুলে দিয়ে ওকে ঘরে ঢুকতে বললাম। রূপাদি বলল, না রে দেব, ঢুকব না। ছোট মাসিরা এসেছে, বৃষ্টির মধ্যে মেঝেতে তো আর শুতে দেওয়া যায় না। ছোট মাসি আর ওর বঞ্ঝি মেয়েটাকে নিয়ে তোর এখানেই শোবে। আমি আলাদা চাদর আর বালিশ দিয়ে যাব, তুই দরজা খুলেই রাখো। খেতে বসেছে ওরা, একটু বাদেই আমি পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ, রূপাদি চলে যাবার পরই সখা বাইরে থেকে পার্টিশন দরজার টোকা দিয়ে জানান দিল। আমি দরজা খুলে ঘরে গিয়ে ওকে ব্যাপারটা বুঝিয়ে বলে বিদায় করে দিলাম। যেহেতু একটু বাদে ওরা চলে আসবে, তাই আমি বিছানাটাকে ঝেড়ে পরিপাটি করে রেখে বই নিয়ে বসলাম। প্রায় 10টা নাগাদ রূপাদি ছাতাসহ ওর ছোট মাসি আর তার সঙ্গে 19 বছরের যুবতী ফুটফুটে চেহারার বঞ্ঝিকে দিয়ে গেল। সাথে দুখানা বালিশ আর দুখানা চাদর গামছা। রূপাদি পরিচয় করিয়ে দিল, মহিলা হল কেকা মাসি। আর টুম্পা নামের মেয়েটা কেকা মাসির পাড়াতুতো কোনো দিদির মেয়ে। বিয়ে উপলক্ষে কেকা মাসির সঙ্গে এসেছে 2530 মাইল দূরের টাউন থেকে। কেকা মাসির পরনে শাড়ি, ব্লাউজ, গায়ের গয়না আর ছিমছাম প্রসাধনী করা মুখ দেখেই বোঝা যায় সম্পূর্ণ পরিবারের গৃহিণী। পরে জেনেছিলাম ছেলেপুলে না হবার জন্যই চেহারাটা এমন ডাটো ডাটো যুবতী সুর। কেকা মাসির থেকে দারুণ মিষ্টি এবং আকর্ষণীয় সেন্টের গন্ধ বেরোচ্ছিল। রূপাদি চলে যেতেই আমি দরজা বন্ধ করে দিলাম। আমাদের বাড়ির লোকজন সবাই তখন ঘুমিয়ে পড়েছে। কেকা মাসি ওর সুন্দর হাসিখুশি মুখখানা এমন সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিল যে কিছুক্ষণের মধ্যে আমার জ্বরটা সংকোচ সব কেটে গেল। মাসিই বলল, বেশ বর্ষরি তো দেখছি চৌকিটা, তোমার অসুবিধা হবে না দেবভাই? আর তুমি আমাকে মাসি না বলে কেকা বৌদি বলে ডেকো। মাসি ডাক শুনলে নিজেকে বুড়ি মনে হয়। তারপর ও নিজেই বেড়ার ধার ঘেঁষে টুম্পাকে মাঝে নিজে ও চৌকির ধারে আমার শোবার ব্যবস্থা করে বলল, যা বৃষ্টি নেমেছে, শীত শীত করছে, চাদর গায়ে দিতে হবে, নাও এসো শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, হ্যারিকেনটা কমিয়ে চৌকির নিচে রেখে দাও, আলো থাকলে আমার আবার ঘুম আসে না। আমি বললাম, তাহলে নিভিয়ে রাখি বৌদি, আমার তো টর্চ আছে, দরকার পড়লে টর্চ জেলে বাইরে যেতে পারবো। বৌদি বলল, খুব ভালো হবে, নিভিয়ে দাও। টুম্পা হাত পা মুছে চৌকিতে উঠে শুয়ে পড়ল। বৌদি ওর গায়ে চাদরটা দিয়ে দিল। আমাকে আবার বলল, দেব ভাই, আলোটা নিভিয়ে দাও না, আমি আবার শাড়ি পরে ঘুমোতে পারি না, কিছু মনে করো না, আর কাউকে বলে ফেলো না। আমি সঙ্গে সঙ্গে হ্যারিকেন নিভিয়ে দিলাম। বৌদিকে বললাম, আমিও তো শুধু বারমুডা আর গেঞ্জি পরে শুই বৌদি। কেকা বৌদি বলল, তাতে কি হয়েছে, কেউ তো আর দেখতে আসছে না, বলেই ফিক করে মৃদু হেসে ফেলল।